নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৩৮ পর্ব। শুধু অসুখ নয়, হয়তো কোনো কিছুর ওপরেই মানুষের হাত নেই। হাত থাকলে কি চৌধুরী মশাইকে নবাবগঞ্জের সমস্ত সম্পত্তি জলের দরে বিক্রি করে সুলতানপুর চলে যেতে হয়? প্রত্যেকটা সম্পত্তি, বাড়ির প্রত্যেকটা ইঁট পর্যন্ত একদিন একজন মানুষের কাছে তার শরীরের রক্তের মতো প্রিয় ছিল। বলতে গেলে নিজের রক্ত দিয়েই সম্পত্তির পত্তন করে গিয়েছিলেন কর্তাবাবু। চৌধুরী মশাইও সেসব কিছু কিছু জানতেন, আর জানতেন বলেই নবাবগঞ্জ থেকে যখন শেষবারের মতো চলে যাচ্ছিলেন তখন পা দুটো যেন কেমন কেঁপে উঠেছিল। তারপর বারোয়ারিতলার কাছে আসতেই চলতে গিয়ে হঠাৎ তিনি থেমে গেলেন। মনে হলো কপিল পায়রা পোড়ার ঝুলন্ত পা দুটো যেন তার মাথায় ঠেকে যাবে। ওই গাছের ডালেতেই একদিন কপিল পায়রা পোড়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কি হলো জামাইবাবু, কিছু ফেলে এলেন নাকি? প্রকাশ ভাবলে হয়তো জামাইবাবু বাড়িতে কিছু ফেলে এসেছেন। চৌধুরী মশাই বললেন, না চলো, ঠিক আছে, বলে আরো তাড়াতাড়ি পা ফেলে আগে আগে চলতে লাগলেন। নবাবগঞ্জ থেকে মোবারকপুর, মোবারকপুর থেকে সোজা হাঁটা রাস্তা। হাঁটা রাস্তাটা যেন হেঁটে হেঁটে অনন্তকালে গিয়ে মিশেছে। এই রাস্তা দিয়েই একদিন মোগল, পাঠান, ইংরেজরা এসেছিল। আবার এই রাস্তা দিয়েই তারা চৌধুরী মশাইয়ের মতো সর্বস্ব খুইয়ে ইতিহাসের পাতায় ছাপার অক্ষরের ভিড়ে মুখ লুকিয়ে বেঁচেছে। চৌধুরী মশাইও যেন সেদিন নিজের মুখ লুকোতে পারলেই বাঁচেন। পাঠান, মোগল, ইংরেজদের মতোই শেষবারের মতো তিনি যেন সবকিছু লুটপাট করে পোঁটলি বেঁধে পালিয়ে বাঁচতে চাইলেন। কিন্তু তিনি কোথায় গিয়ে পালাবেন, কোথায় গিয়ে মুখ লুকোবেন? কপিল পায়রা পোড়া, ফটিক প্রামাণিক, মানিক ঘোষ আর কালীগঞ্জের বউদের আত্মাদের হাত থেকে কেমন করে তিনি আত্মরক্ষা করবেন? সুলতানপুর তো পৃথিবীর বাইরে নয়, আর পৃথিবীর বাইরে হলেও জলে, স্থলে, অন্তরিক্ষেও যে তাদের গতিবিধি। তুমি যদি জীবনকে এড়াতে চাও তো মৃত্যু যে তোমার জন্য হাত বাড়িয়ে প্রতীক্ষা করবে। আর মৃত্যু তোমাকে গ্রাস করলেও তোমার সন্তান সন্ততি তো রইল, তোমার বংশধররা তো রইল, তাদেরকে বাঁচাবে। কপিল পায়রা পোড়া, ফটিক প্রামাণিক, মানিক ঘোষ আর কালীগঞ্জের বউদের তো মৃত্যু নেই। তারা যে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। তারা ইতিহাসের আদি যুগ থেকে রোম সাম্রাজ্যের পতন দেখেছে, মহেঞ্জোদারোর ধ্বংস দেখেছে। বংশানুক্রমে তারা পতন, অভ্যুদয়ের কারণ খতিয়ে দেখে আসছে। তাদের ফাঁকি দিতে পারবে এমন নরনারায়ণ চৌধুরী বুঝি এখনো জন্মায়নি। নইলে জীবনের শেষটায় কেন এক গণ্ডূষ জলও পেলেন না চৌধুরী মশাই? কেন সুলতানপুরের অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে বন্দী হয়ে থেকে মৃত্যুকে ফাঁকি দেবার চেষ্টা করতেন? কেন ভাবতেন পৃথিবীর আর সবাই চিরকালের নিয়ম অনুযায়ী মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেবল তিনি যাবৎচন্দ্র দিবাকরও বেঁচে থাকবেন? নবাবগঞ্জের জমি জমা, বসতবাড়ি যেমন রেলবাজারের প্রাণকৃষ্ণ শাহমশাইকে বেচে দিয়েছিলেন, সুলতানপুরের জমি জমাও তেমনি একদিন সকলের চোখের আড়ালে আর একজনকে বেচে দিলেন। তারপর সব টাকাগুলো ভাগলপুরের ব্যাংকে গচ্ছিত রেখে পাস বই আর চেক বইটা মাথার বালিশের তলায় রেখে নিশ্চিন্তে ঘুমোতে লাগলেন। অষ্টাদশ শতাব্দীর আগে থেকে যে বংশ ধনে মানে পরিপূর্ণ হয়ে একদিন সারা বাংলাদেশে শাখা প্রশাখা বিস্তার করেছিল, তাদের কেউ কেউ মোগলের সঙ্গে হাত মেলাবার দায়ে ইংরেজদের কোপানলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার কেউ কেউ অবস্থা বৈগুণ্যে পড়ে একেবারে ভিখিরি হয়ে টিম টিম করে তখনও কায়িক ক্লেশে কোনো রকমে কৌলিক মর্যাদা বজায় রেখে মাথা বাঁচিয়ে চলছিল। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের আমলে মাথা বাঁচানো দায় হয়ে উঠল অনেকের পক্ষে। তখন সব চারদিকে নতুন নতুন জমিদারির পত্তনই হচ্ছে।
ইংরেজদের সূর্যাস্ত আইনের সুযোগ নিয়ে কীর্তিপদ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষ যেমন হাতে বেনিয়ানগিরির টাকা পেয়ে সুলতানপুরে জমিদারি কিনেছিলেন, তেমনি হর্ষনাথ চক্রবর্তীর পূর্বপুরুষও জমিদারি করেছিলেন কালীগঞ্জে। সেই সময় শুরু হয় সদানন্দর পূর্বপুরুষ নরনারায়ণ চৌধুরীর উত্থানের ইতিহাস। মুর্শিদাবাদ কিংবা জাহাঙ্গীরবাদ কিংবা গৌড়বঙ্গের অন্য কোনো উৎখাত জমিদারের বংশধর ভাগ্যের স্রোতে ভাসতে ভাসতে বংশের পূর্বগৌরব উদ্ধার করার জন্যই বোধহয় নায়েবের চাকরি নিয়ে জীবন আরম্ভ করেছিলেন। তারপর সুলতানপুরের আর এক ভূস্বামীর সঙ্গে আত্মীয়তা পাতিয়ে নিজের মর্যাদা দ্বিগুণ করতে মতলব করেছিলেন। কিন্তু বিংশ শতাব্দীর মধ্যপাদে এসেই ইতিহাস উল্টে গেল। কালীগঞ্জ আগেই গিয়েছিল, তারপর নবাবগঞ্জও গেল, এবার সুলতানপুরও বুঝি শেষ হয়ে যায়। সুলতানপুরের শেষ উত্তরাধিকারী হরনারায়ণ চৌধুরীকে তখন আর কেউ চোখেই দেখতে পায় না। গঞ্জের একজন গোয়ালা প্রতিদিন এসে আধশের দুধ দিয়ে যায়, আর মুদিখানার মালিকের লোক দিয়ে যায় একখানা 1 পাউন্ডের পাউরুটি। চৌধুরী মশাই নিজেই সেই দুধটা একটা অ্যালুমিনিয়ামের কড়ায় জাল দেন, তারপর আধখানা পাউরুটি সেই দুধে ডুবিয়ে সকালের আহারটা সারেন, আর আধখানা থাকে রাত্রের জন্য। রাত্রেও ওই একই খাদ্য। তারপর ঘুম থেকে উঠে সাবান দিয়ে আবার কড়াটা মেজে ফেলেন। চৌধুরী মশাই কাউকেই বিশ্বাস করেন না পৃথিবীতে, সবাই তাঁর টাকার জন্য ওত পেতে বসে আছে। প্রকাশ প্রথম প্রথম আসত। চৌধুরী মশাই দরজায় খিল দিতেন, বলতেন, তুমি বেরোও দেখি, তুমি বেরোও এখান থেকে, বেরিয়ে যাও। প্রকাশ তবু নড়ত না, বলতো, আগে আপনি কেন হাত পুড়িয়ে রান্না করছেন জামাইবাবু? আপনি বুড়ো মানুষ, আমি বাড়ি থেকে আপনার খাবার রান্না করে আনতে পারি। চৌধুরী মশাই বলতেন, তুমি থামো দিকিনি, তুমি আর কথা বলো না। প্রকাশ বলতো, আগে আমি তো ভালো কথাই বলছি, আমার স্ত্রী থাকতে, আমি নিজে থাকতে আপনার নিজের হাতের রান্না করা কি ভালো দেখায়? ভালো দেখায় কি না দেখায় তা তোমাকে ভাবতে হবে না, তুমি আর আমার সামনে এসো না, বলে প্রকাশের মুখের ওপরেই চৌধুরী মশাই দরজা বন্ধ করে দিতেন। বন্ধ দরজার সামনে প্রকাশ খানিকক্ষণ চুপ করে নির্বোধের মতো দাঁড়িয়ে থাকত। তারপর আস্তে আস্তে বাড়ির রাস্তার দিকে পা বাড়াত। তার হাতে তখন 1 পয়সাও নেই। ছেলে মেয়ে বউ ভালো করে পেট ভরে খেতে পায় না। দিদি মারা যাওয়ার পর থেকেই তার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তার চোখের সামনেই নবাবগঞ্জে জমি জমা বিক্রি হয়ে গেল, তার চোখের সামনেই সুলতানপুরের জমি জমাও বিক্রি হয়ে গেল। সেই টাকা কড়ি সমস্ত কিছু ভাগলপুরের ব্যাংকে গিয়ে জামাইবাবু জমা দিয়ে এলেন। সেখান থেকে সুদের টাকা আনতে জামাইবাবু রিকশায় উঠে একলা চলে যান, আর পেট চালানোর মতো খরচার টাকাটা তুলে নিয়ে আসেন। প্রকাশ দূরে দাঁড়িয়ে শুধু হাঁ করে দেখে। মুদিখানার সামনে আসতেই অখিল ডাকে, কি রায় মশাই, কিছু হলো? জামাইবাবু কি বলেন? প্রকাশ বললে, জামাইবাবুর আর নাম করো না অখিল, একেবারে চশমখোর, খাঁটি চশমখোর। কেন অত গালাগালি দিচ্ছ কেন? প্রকাশ রায় বললে, গালাগালি দেব না? চশমখোর না হলে নিজের হাতে দুধ জাল দিয়ে খায়, তবু আমার বইয়ের হাতের রান্না খাবে না। তা তোমার পাউরুটির দাম পাচ্ছ তো ঠিক ঠিক? অখিল বললে, হ্যাঁ, একেবারে নগদ। 1 হাতে পাউরুটি দিয়ে আসি, আর 1 হাতে নগদ পয়সা। চৌধুরী মশাই বলেন, বাকিতে খাবো না কারো কাছে। শুধু অখিল নয়, যে দুধ দিয়ে আসে সেই গয়লানি বউও নগদ নগদ পয়সা পেয়ে যায় দুধের। এমনকি খুচরো পয়সা পর্যন্ত ভাঙিয়ে রাখেন চৌধুরী মশাই, যেন দাম বাকি না পড়ে। অখিল অবাক হয়ে জিজ্ঞেস করে, তা এত কষ্ট করে নিজের হাতে রান্না করেন কেন বলো তো রায়মশাই? প্রকাশ বলে, ওই যে, যদি টাকার লোভে আমরা বিষ খাইয়ে দিই। বিষ? টাকার এত লোভ? যে শোনে সে অবাক হয়ে যায়। তারা কীর্তিপদ মুখুজ্জে মশাইকেও দেখেছে, তিনি তো এমন ছিলেন না। ওই প্রকাশের বউই তার খাবার বরাবর রান্না করে দিয়েছে, একবারও তো বিষ খাইয়ে দেবার ভয় হয়নি তার। তাছাড়া তিনি তো কত লোককে কত দান ধ্যান করেছেন, কত লোক মাসোহারা পেয়েছে তার কাছে। তার জামাই হয়ে এ কেমন ব্যবহার? টাকা কি তোমার সঙ্গে যাবে বাপু?
টাকা কি কখনো কারোর সঙ্গে গেছে? চিরদিন তো কেউ সংসারে বাঁচতে আসেনি। তাহলে একদিন তো এই এত টাকা সবই ফেলে যেতে হবে। কে খাবে তোমার টাকা? টাকার এত মায়া? কিন্তু এ কথাগুলো যার উদ্দেশ্যে বলা, তার কানে তোলবার সুযোগও হয় না কারো, তাই তার কানে যায়ও না। সুলতানপুরের মানুষ বহুদিন ধরে আশা করেছিল কীর্তিপদ মুখুজ্জে মশাইয়ের মতো একদিন চৌধুরী মশাইও তাদের সঙ্গে মেলামেশা করবেন, দরকারে অদরকারে তার কাছে গিয়ে দাঁড়াবে। কিন্তু তা হলো না। কোথা থেকে কোন অঞ্চলের এক মানুষ এসে সুলতানপুরের সব জমিজমা কিনে নিয়ে সব কিছুর মালিক হয়ে বসল, আর তাদের যে দশা চলছিল সেই দশাই চলতে লাগল। কিন্তু সেদিন হঠাৎ এক অভাবনীয় কাণ্ড ঘটল। অখিল প্রতিদিন যেমন পাউরুটি নিয়ে গিয়ে দিয়ে আসে, সেদিনও তেমনি গিয়েছে। গিয়ে দেখলে দরজা বন্ধ। অবশ্য এমনিতে ঘরের দরজা সাধারণত বন্ধই থাকে। সদরের গেট দিয়ে ঢুকে উঠোন পেরিয়ে একতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় সে। চৌধুরী মশাই যদি তখন জেগে থাকেন তো অখিলকে দেখে হাত বাড়িয়ে পাউরুটিটা নিয়ে পয়সাটা দিয়ে দেন। যদি কচ্ছিৎ কদাচিৎ ঘরের দরজা বন্ধ থাকে, অখিল গিয়ে ডাকে, চৌধুরী মশাই। একবার ডাকতে না ডাকতেই চৌধুরী মশাই দরজা খুলে দিয়ে পাউরুটি নিয়ে নেন। তারপর গয়লানি বইয়ের বেলাতেও তাই। দুজনের পয়সা যেন আগের রাত্রে হিসেব করে গুনে বালিশের তলায় রেখে দেন। এমনি বরাবর চলে আসছে। কিন্তু সেদিন অখিলের ডাকে ভেতর থেকে আর কেউ সাড়া দিলে না। অখিল কেমন যেন অবাক হয়ে গেল। এমন তো হয় না। অখিল আবার ডাকলে, চৌধুরী মশাই, আমি অখিল, দরজা খুলুন। তবু কারো সাড়া নেই। তবু দরজা খুললে না কেউ। অখিল অন্য কোনো উপায় না পেয়ে দরজায় ধাক্কা দিতে লাগল, চৌধুরী মশাই, ও চৌধুরী মশাই। তবু কেউ সাড়া দিলে না। ততক্ষণে দুধ নিয়ে গয়লানি বউ এসে গেছে। তাকে কোনোদিনই তেমন অপেক্ষা করতে হয় না। দুধের কড়াতে দুধ মেপে দিয়ে দাম নিয়ে তার চলে যাবার কথা। তাও সেও একবার ডাকলে, চৌধুরী মশাই, চৌধুরী মশাই, আমি দুধ এনেছি। তবু কারো সাড়া না পেয়ে দুজনেই কেমন ভয় পেয়ে গেল। এমন তো হয় না। চৌধুরী মশাই তো তেমন ঘুম কাতরে মানুষ নন। ততক্ষণে খবরটা এক কান থেকে আর এক কানে চলে গেছে। অশ্বিনী ভট্টাচার্য ছুটে এসেছে। প্রকাশ খবরটা পেয়েই দৌড়ে এসে হাজির। সেও বার দুই ডাকলে, জামাইবাবু, জামাইবাবু। তবু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তখন সকলেরই কেমন ভয় হয়ে গেল। জ্যান্ত মানুষ হলে কি কেউ এত ডাকাডাকিতে ঘুমিয়ে থাকতে পারে? প্রকাশ বললে, তোমরা সরো, আমি আলসে দিয়ে একবার ওধারের জানলার কাছে যাই, গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখে আসি। সরু কার্নিশের ওপর পা ফেলে ফেলে প্রকাশ জানলার দিকে যাবার আগেই দেখলে সার সার ডেঁও পিঁপড়ে ভেতরের দিকে লক্ষ্য করে চলেছে, একেবারে অশেষ। কোত্থেকে বুঝি ওরা টের পায়? ওরা বুঝি মানুষের আগেই টের পেয়ে যায় কোথায় কোন মানুষের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। অখিল বললে, খুব সাবধানে যাবেন রায়মশাই, পড়ে গেলে হাত পা একেবারে গুঁড়িয়ে যাবে। কিন্তু না, প্রকাশ বেশি দূর যেতে পারলে না। কালো কালো পিঁপড়েগুলো দেখে প্রকাশের ভয় করতে লাগলো। সে আবার ফিরে এলো। বললে, না গো, হলো না, পিঁপড়ে কামড়ে দেবে। অশ্বিনী ভট্টাচার্য বলে উঠল, তাহলে কি চৌধুরী মশাইয়ের অসুখ হলো নাকি? অখিল বললে, এই কালকেও তো পাউরুটি দিয়ে গেছি আমি, আমাকে পাউরুটির দাম দিয়ে দিয়েছেন উনি। গয়লানি বউও বললে, আমিও তো দুধ দিয়ে গেছি, দাম নিয়ে গেছি। প্রকাশ বললে, এক কাজ করো, দরজা ভাঙো। অনেক কথার পর শেষ পর্যন্ত তাই সাব্যস্ত হলো, ভাঙো, দরজাই ভাঙো। তারপর শাবল এলো, হাতুড়ি এলো, তাই দরজার ওপর দুমদুম করে মারা হতে লাগলো। কীর্তিপদ মুখোপাধ্যায়ের ঠাকুরদার তৈরি বাড়ি, কাঠ নয় তো, যেন লোহা। শাবলের এক একটা ঘায়ে কাঠ যেন কথা বলতে লাগলো। এক একবার হাতুড়ির ঘা পড়ে, আর অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর মধ্য দশক পর্যন্ত সমস্ত শাসক শোষকের আত্মা যেন একসঙ্গে যন্ত্রণায় কাতর হয়ে আর্তনাদ করে ওঠে। তাদের বুক থেকে ঘন ঘন যন্ত্রণার অস্ফুট শব্দ বেরিয়ে আসে, উহ
উফ! যখন দরজাটা ভেঙে পড়ে গেল, সবাই ভেতরে ঢুকে দেখল চৌধুরী মশাই তার বিছানার ওপর চিত হয়ে শুয়ে পড়ে আছেন, আর জানলার ফাঁক দিয়ে দলে দলে কালো পিঁপড়ে এসে তার সর্বাঙ্গ আক্রমণ করেছে। প্রতিদিনের মতো সেদিনও লোকাল ট্রেনটা স্টেশনে এসে থামল। ট্রেনটাকে ভালো করে থামবার ফুরসতও কেউ দেয় না। ভালো করে থামবার আগেই সবাই নেমে পড়ে। সেই সকালবেলা সবাই অফিস কাছারিতে গেছে, আর ছুটির পর দৌড়তে দৌড়তে শিয়ালদা স্টেশনে এসে ট্রেন ধরেছে। তখন কে আগে বাড়ি ফিরতে পারে তারই যেন প্রতিযোগিতা চলে। ট্রাম রাস্তা থেকেই ছুটতে শুরু করে, একবার মাথার ওপরের ঘড়িটা দেখে আর ছোটে। নয়নতারা যখন অফিস যেত তখন ফেরার সময় সঙ্গে থাকতো নিখিলেশ। তখন এত তাড়া ছিল না দুজনেরই। দুজনেই তখন অফিস থেকে বেরিয়ে ধীরে সুস্থে স্টেশনে আসত। একটা ট্রেন যদি চলেই যায় তো ক্ষতি নেই, আর একটা ট্রেন আছে। কিন্তু এখন অন্যরকম। এখন অফিস থেকে বেরিয়ে নয়নতারাকে সঙ্গে নেবার আর কোনো দায় নেই। এখন একলা একলাই স্টেশনে এসে নিখিলেশকে ট্রেন ধরতে হয়, আবার একলাই ট্রেন থেকে নামতে হয়, তারপর রাস্তা দিয়ে এক মনে হাঁটতে হাঁটতে বাড়ি। অথচ যেন বাড়ি না পৌঁছতে পারলেই নিখিলেশ বাঁচে, যেন দেরি করে বাড়িতে পৌঁছে খেয়ে নিয়ে তাড়াতাড়ি নিজের বিছানায় শুয়ে পড়তে পারলে সে নিষ্কৃতি পায়। বাজারের কাজ দিয়ে যেতেই পেছনের দোকান থেকে কে যেন ডাকলে, ও নিখিলেশ বাবু, নিখিলেশ বাবু। নিখিলেশ পেছন ফিরে দেখল একজন অচেনা লোক একটা সোনার উপর দোকানের ভেতর থেকে তাকে ডাকছে। ভদ্রলোককে চিনতে পারলে না, আবার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো সে। ভদ্রলোক বললে, আমার নাম মনোহর দত্ত, আপনি চিনবেন না, কিন্তু আপনার স্ত্রী একটা সোনার হার বাঁধা রেখে দিয়ে গিয়েছিলেন আমার কাছে, তার বদলে 400 টাকা দিয়েছিলাম। নিখিলেশ আকাশ থেকে পড়ল। নয়নতারা সোনার হার বাঁধা রেখে 400 টাকা নিয়ে গেছে? ভদ্রলোক আবার বলতে লাগলো, তা তিনি বলেছিলেন 1 মাসের মধ্যেই হারটা ছাড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু এতদিন হয়ে গেল, প্রায় 2 মাস হতে চলল, তবু তিনি এলেন না, তাই আপনাকে কথাটা বলছি। নিখিলেশ এ কথার কি জবাব দেবে বুঝতে পারলে না। তারপর একটু ভেবে নিয়ে বললে, আচ্ছা, আপনি কিছু ভাববেন না, আমি নিজে একদিন এসে টাকা দিয়ে হারটা ছাড়িয়ে নিয়ে যাব। বলে আবার বাড়ির দিকে চলতে লাগলো। রাস্তায় চলতে চলতে নিখিলেশের মনে হলো তার বাড়িটা যেন আরও দূরে হলে ভালো হতো। ভালো হতো যদি বাড়িতে গিয়ে আবার নয়নতারার মুখোমুখি গিয়ে দাঁড়াতে না হতো। কিন্তু কেন নয়নতারা এমন কাজ করতে গেল? আর যদি ডাক্তার ওষুধের জন্য নিজের হার বাঁধা দেওয়ার দরকারই হয়েছিল, তো তার কাছে জিনিসটা সে লুকোলো কেন? কেন তাকে একবার বললে না পর্যন্ত? বললে কি সে বাধা দিত কিংবা বারণ করত? অফিসের লোকরা বলে, তোমার কি হলো হে, এরকম মনমরা হয়ে যাচ্ছ কেন দিন দিন? নিখিলেশ হাসবার চেষ্টা করত। একটা আড়ষ্ট হাসি হেসে বলতো, কেন, আমার তো কিচ্ছু হয়নি। সত্যি যে নিখিলেশের কি হয়েছে তা কাউকে বলবার নয়। বললে লোকে মজা পাবে, বললে বরং লোকে হাসবে, মনে মনে বলবে বেশ হয়েছে। অথচ বাইরে থেকে সবাই তাকে হিংসে করে, হিংসে করে তার সৌভাগ্যের কথা ভেবে। সত্যি তার সৌভাগ্য না তো কি? স্বামী স্ত্রীতে উপায় করা কজনের ভাগ্যে জোটে? অফিসের বেশিরভাগ লোকই উদয়াস্ত পরিশ্রম করে সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে ওঠে। সকলের মুখেই এক কথা, নেই। বউ ছেলেমেয়ের খরচ জোগাতেই মাসের মাঝামাঝি সবাই ফতু, তারপর আর বাড়িতে মাছ আসে না। জিনিসপত্রের দাম নিয়ে যখন সবাই আলোচনা করে তখন নিখিলেশও কথা বলতে যায়, কিন্তু সবাই তাকে থামিয়ে দেয়, বলে, তুমি থামো হে, তুমি আর কথা বলো না। নিখিলেশ বলে, কেন, আমি থামবো কেন, আমি কি সংসার করি না? তখন তারা বলে, তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে রোজগার করছো, তোমাদের কি ভাবনা? নিখিলেশ হাসে, বলে, দুজনে রোজগার করলেই কি সব সমস্যা মিটে গেল? টাকা ছাড়া কি মানুষের আর কোনো সমস্যা নেই? সবাই নিখিলেশের কথায় অবাক হয়ে যায়। টাকা ছাড়া আবার সমস্যাটা কি মানুষের? টাকাই তো সংসারের আসল জিনিস। অঢেল টাকা রোজগার করো, তারপর সেই টাকা ব্যাংকে পুরে রেখে দাও,
তখন পায়ের ওপর পা তুলে দিয়ে আয়েশ করে খাও দাও আর ফুর্তি করো। নিখিলেশের অফিসের সকলের মুখে এই একই কথা। এতদিন নিখিলেশেরই কম বেশি ওই সমস্যা ছিল। অফিস থেকে ফেরার পথে অনেক দিন নিখিলেশ নয়নতারাকে বলেছে, চলো না কোনো রেস্টুরেন্টে ঢুকি। নয়নতারা বলেছে, কেন, তোমার খিদে পেয়েছে নাকি? নিখিলেশ বলেছে, কেন, তোমার খিদে পায়নি? তুমি তো সেই কোন সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছ। নয়নতারা বলেছে, মিছিমিছি পয়সা নষ্ট করে কি হবে, তার চেয়ে এইটুকু রাস্তা একটু কষ্ট করে চলো না, একেবারে বাড়িতে গিয়েই খাবে। নিখিলেশ ভাবত নয়নতারা সত্যিই বড় কৃপণ। দুজনের মাইনের টাকা মিলিয়ে অনেকগুলো টাকাই তো হচ্ছে তাদের। নয়নতারা ততদিনে কিছু টাকাও জমিয়ে ফেলেছিল ব্যাংকে। নয়নতারার ইচ্ছে ছিল একদিন কয়েক বছর পর যখন আরো কিছু টাকা হবে তখন এই কলকাতা শহরে তারা একটা বাড়ি করবে, বেশ ছোট সাজানো গোছানো একটা বাড়ি। বাড়ির নাম শুনেই চমকে উঠত নিখিলেশ। বলতো, কলকাতায় বাড়ি করবে? তুমি কি পাগল হয়েছ নাকি? কলকাতায় জমির দাম কত জানো? 10,000 12,000 করে কাঠা, বাড়ি অমনি করলেই হলো। নয়নতারা বলতো, তুমি একটু কম করে খরচ করো, দেখবে ছোট মতন একটা বাড়ি হয়েই যাবে আমাদের। অথচ প্রথমে একটা গয়না কিনতে চায়নি সে। গয়নার লোভ তার অনেকদিন আগেই মিটে গিয়েছিল। নয়নতারা বলতো, গয়না পরে হাতি ঘোড়া কি এমন হবে, হোটেল রেস্টুরেন্টে খেয়েই বা কি হবে? অথচ কলকাতায় যদি একটা বাড়ি হয় তো কত আরাম বলো তো। তখন আর ছুটে ছুটে প্রাণ বের করে রোজ ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না। বাড়ি থেকে সকাল 10টায় বেরোবো আর বাসে উঠে টপ করে 8 ঘন্টার মধ্যে অফিসে গিয়ে পৌঁছবো। আর মাসে মাসে এই এতগুলো টাকা ভাড়া গুনতে হবে না মিছিমিছি। সে টাকায় পেটে খেলে তবু বরং কাজ দেবে। অথচ আশ্চর্য, সেই লোক হঠাৎ আজ নিজের হাতটা পর্যন্ত বাঁধা রেখে দিল। একবার তাকে বললে না পর্যন্ত পাছে সে বারণ করে। নয়নতারার অত কষ্টে না খেয়ে জমানো টাকাগুলো সমস্ত খরচ করেছে বাইরের আর একজনের চিকিৎসার জন্য। চলতে চলতে কি মনে হলো, নিখিলেশ আবার ফিরল। অনেকখানি রাস্তা চলে গিয়েছিল নিখিলেশ। আবার ফিরে এসে সেই মনোহরবাবু সোনার উপর গয়নার দোকানের সামনে দাঁড়ালো। মনোহর দত্ত নিখিলেশকে দেখে বললে, কি হলো, আবার ফিরলেন যে, কিছু বলবেন? নিখিলেশ বললে, দেখুন, হাটটা কবে আমার স্ত্রী বাঁধা রেখে গিয়েছিলেন বলুন তো, কোন তারিখে? আপনার খাতাটা একবার বার করে দেখুন তো। মনোহর দত্ত লোহার সিন্দুকের ভেতর থেকে একটা খেরো খাতা বার করলে। খাতার পাতা উল্টে একটা জায়গায় এসে থামল। বললে, এই যে গেল মাসের 14 তারিখে উনি বলেছিলেন মাইনেটা পেয়েই হাটটা ছাড়িয়ে নেবেন। নিখিলেশ বললে, ঠিক আছে, আপনি কিছু ভাববেন না মনোহর বাবু, আমি যত শিগগিরই পারি হাটটা ছাড়িয়ে নিয়ে যাব। বলে নিখিলেশ আবার বাড়ির দিকে চলতে লাগলো। গানের ফাটা রেকর্ডের মতো ঘুরে ঘুরে ওই একটা কথাই তার মনের গ্রামাফোনে বারবার বাজতে লাগলো, গেল মাসের 14 তারিখে, গেল মাসের 14 তারিখ। এই পৃথিবীর মানুষের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে মানুষ আজ অনেক দূরে সরে এসেছে। আগে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা শুরু হতো আর সন্ধে হবার সঙ্গে সঙ্গে তা শেষ হতো। কিন্তু যন্ত্রযুগের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সে পৃথিবীর সবকিছু বদলে গেল। ভূগোল বদলে গেল, ইতিহাস বদলে গেল, আর যাকে নিয়ে ভূগোল, ইতিহাস, দর্শন, বিজ্ঞান সবকিছু সেই মানুষই আমূল বদলে গিয়ে একেবারে অন্যরকম হয়ে গেল। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সূত্রতে জট বাঁধল। বিশ্বাসের জায়গায় সন্দেহ, প্রীতির জায়গায় শত্রুতা, উদারতার জায়গায় বিচ্ছিন্নতা এসে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিলে। অন্যদিকে তেমনি বিরোধ ঘটল দেশের সঙ্গে দেশের, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের, কালোর সঙ্গে কালোর, সাদার সঙ্গে সাদার, ভাষার সঙ্গে ভাষার, ধর্মের সঙ্গে ধর্মের। তারপর সেই বিরোধ এসে ঢুকল পরিবারের ভেতরে, বিরোধ বাঁধল পরিবারে, ভাইয়ে ভাইয়ে, শেষ সংঘাত বাঁধল স্বামীর সঙ্গে স্ত্রীর। 20 শতাব্দীর মধ্যভাগে এসে বাংলাদেশে এক ভূস্বামীর শেষ বংশধর বোধহয় শেষ নিঃশ্বাস ফেলবার জন্যেই নৈহাটির এক মধ্যবিত্ত সংসারে এসে হাজির হয়েছিল।
আর হাজির হবার সঙ্গে সঙ্গেই সে আর একজনের সংসারের বিপর্যয় ডেকে আনলে। এ কি কম বিপর্যয়? নইলে যে নিখিলেশ একদিন ছোটবেলায় স্বদেশী করেছে, স্বদেশী ফ্ল্যাগ নিয়ে কেষ্টনগরের মিছিলে মহড়া নিয়েছে, পুলিশকে পর্যন্ত গ্রাহ্য করেনি, অবস্থার চক্রে পড়ে তাকেই আবার একদিন একটা সওদাগরি অফিসে চাকরি নিতে হয়েছে। তা হোক, চাকরি সকলকেই করতে হয়, চাকরি না করে সে করতই বা কি? নিখিলেশের অনেক বন্ধুবান্ধব দেশ স্বাধীন হওয়ার পর বড় বড় পোস্ট পেয়েছে, কেউ রাষ্ট্রমন্ত্রী, কেউ এমএলএ, আবার কেউ বা কিছুই হয়নি, বড়জোর ফোর্থ ডিপার্টমেন্টে একটা চাকরি পেয়েই খুশি থেকেছে। কিন্তু তার বেশি আর কি সে চেয়েছিল? সে কি চেয়েছিল সে একটা কেষ্টবিষ্টু কিছু হবে? ঠিক এই সময় তার জীবনে এসে গেল নয়নতারা। তখন থেকে নয়নতারাকে ঘিরেই তার জীবন বৃত্তাকারে ঘুরতে লাগলো। একটা ছোট বাড়ি, একটা ছোট সংসার, আর ব্যাংকে কিছু সংস্থান, সব মানুষের যা যা কাম্য থাকে সেইটুকুর বেশি আর কিছু নিখিলেশ তখন চাইত না। প্রথম প্রথম যদিও বা একটু এধারে ওধারে বাজে খরচ করত, তাও তারা বন্ধ করে দিলে। কিন্তু সমস্ত কিছু প্ল্যান গোলমাল করে দিলে সদানন্দ এসে। বিনা মেঘে বজ্রাঘাতের মতো নিখিলেশের সমস্ত জীবন যেন ভেঙে গুড়িয়ে ছত্রখান হয়ে গেল। অফিসের ভেতরে সেদিন কতক্ষণ কাজ করেছে নিখিলেশ তার খেয়াল ছিল না। যখন ঘড়ির দিকে নজর পড়েছে, দেখলে সন্ধ্যে 7টা বেজে গেছে। খুব শীত পড়েছে। হঠাৎ শীতেশ নিখিলেশকে দেখতে পেয়েছে। শীতেশ ভৌমিক, আপার ডিভিশন ক্লার্ক। বিয়ে থা করেনি, যা মাইনে পায় তার সবটাই দুহাতে ফেলে ছড়িয়ে খরচ করে। সে নিখিলেশের কাছে এসে দাঁড়ালো। কিরে, তুই এখনো কাজ করছিস যে? নিখিলেশ বললে, এই ভাই, কিছু এরিয়ার পড়েছিল তাই। শীতেশ বললে, তা তোর স্ত্রী তোর জন্য ওয়েট করবে না? নিখিলেশ বললে, না, আমার স্ত্রী আজকে অফিসে আসেনি। অফিসে আসেনি? তাহলে শরীর খারাপ বুঝি? তা কটার ট্রেনে তুই বাড়ি যাবি? নিখিলেশ বললে, ট্রেনের কি অভাব আছে? অনেক ট্রেন, যে কোনো একটাতে গেলেই হলো। অন্যদিন তো সময় পাই না, তাই বাকি কাজগুলো আজকে তুলে ফেলছি। শীতেশের কি হলো কে জানে, বললে, বড় শীত পড়েছে রে, চল না কোথাও গিয়ে একটু বসি, গাটা গরম করি গিয়ে, যাবি? গা গরম করা মানেটা যে কি তা নিখিলেশ জানত। শীতেশের যে সে অভ্যেস আছে তা কম বেশি অফিসের সবাই জানে। শীতেশ বললে, আরে অত ভাবছিস কেন? কাজ তো আছি, কাজ তো লক্ষ্মী, লক্ষ্মীকে কখনো বাড়ি ছাড়া করতে নেই। ওঠ ওঠ, আজকে তো আর তোর বউ নেই যে টের পাবে। নিখিলেশের হঠাৎ মনে পড়ল বাড়িতে গেলেই সেই এক দৃশ্য, ডাক্তার আর রোগ। নয়নতারার দেখাই হয়তো পাওয়া যাবে না। গিরিবালাকে ডেকে চুপি চুপি ভাত খেয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়া। তারপর যদি নয়নতারা দেখতে পায় তো অবাক হয়ে যাবে, বলবে, ও মা, তুমি কখন এলে? এই ঘটনাই প্রায় প্রতিদিনই বলবে, জানো, ওর জ্বরটা এখনো ছাড়ছে না। নিখিলেশ সে কথার কোনো উত্তর দেবে না প্রথমে। একদিন বিরক্ত হয়ে বলে ওঠে, তা ওর জন্য এত ভাবনা তোমাকে কে করতে বলেছিল? ওকে হাসপাতালে পাঠাতেই পারতে, ওর জ্বরও সেরে যেত। কিন্তু না, কথাটা বলতে গিয়েও নিখিলেশের মুখে আটকে যেত। বলতে ইচ্ছে হতো, ওর ভাবনায় যদি ভাববে, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? কেন আমার জীবন এমন করে নষ্ট করে দিলে তুমি? আমাকে বিয়ে করবার জন্য কে তোমার পায়ে ধরে সাদাসাদি করেছিল? না, এসব কথা বলাও শোভা পায় না নিখিলেশের। তাই নিখিলেশ কিছুই বলতো না। আগেও যেমন মাইনের টাকাটা নয়নতারার হাতে দিত, সেবারও তাই দিলে। নয়নতারা বললে, আমার মাইনেটা? নিখিলেশ বললে, তা তুমি তো আমাকে পে অথরিটি দাওনি। নয়নতারা বললে, আমার কি চাই মনে ছিল? তুমি তো দেখছো আমার অফিসের কথা ভাববার সময় নেই, দিন রাত কেবল রোগী নিয়ে ব্যস্ত, আমাকে মনে করিয়ে দেবে। হঠাৎ শীতেশের কথায় নিখিলেশের যেন চমক ভাঙল। কি হলো রে, অমন গুম মেরে বসে আছিস যে? নেশা হলো নাকি? নিখিলেশ বললে, না। তাহলে খা। একটুখানি খেয়েই নিখিলেশের মাথাটা কেমন করছিল,
যে যন্ত্রণাটা এতদিন মনের মধ্যে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেটা যেন তখন খানিকটা কমল। সীতেশ বললে, আমি তো ভাই রোজ খাই, শীতকালে একটু খাওয়া ভালো, ডাক্তার খেতে বলেছে আমাকে, তুইও আর একটু খা। বলে একজন ওয়েটারকে আর একটু আনতে বললে। নিখিলেশ বললে, না ভাই, আর খাবো না। কেন, খেতে দোষ কি? এ খাওয়া তো পাপ নয় রে। নিখিলেশ সীতেশের একটা হাত চেপে ধরলে। বললে, না ভাই প্লিজ, আমি আর খেতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে, 9:30টায় একটা ট্রেন আছে, সেটা ধরতে হবে। সীতেশ বললে, তা যাবি, আমি কি তোকে যেতে বারণ করেছি? আমিও তো বাড়ি যাব, সবাই বাড়ি যাবে, এখানে কি কেউ সারা রাত থাকতে এসেছে? নিখিলেশ বললে, তা নয়, ভাবছি এককালে এই আমি ভাইয়ের মদের দোকানে কতবার পিকেটিং করেছি, আর আমি আজ সেই মদ খাচ্ছি। সীতেশ হো হো করে হেসে উঠল। আরে দূর, তুই কি বলছিস? আমি নিজেও তো একদিন মদের দোকানে পিকেটিং করে জেলে গিয়েছি, তখন মহাত্মা গান্ধী যা বলেছে তাই করেছি। তুই জানিস আমি নিজের হাতে চরকায় সুতো কেটেছি, সেই সুতোয় ধুতি জামা তৈরি করে পরেছি। কিন্তু এখন তো ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে, এখন কি আর চরকা কাটি না খদ্দর পরি? এখন তো এই দেখ না, টেরিলিন ধরেছি, ট্রাউজার বুশশার্ট পরি। নিখিলেশ বললে, আমিও তো তাই। সীতেশ বললে, শুধু তুই আমি কেন রে, এখন তো কেউই আর সেসব কথা মানে না, যারা তখন মদ ছুতো না তারা সবাই এখন খায়। নিখিলেশ হঠাৎ বলে উঠল, তুই আছিস বেশ, বিয়ে টিয়ে করিসনি, বেশ ফ্রি, কাউকে কোনো জবাবদিহিও করতে হয় না তোকে। সীতেশ অবাক হয়ে গেল। বললে, কেন, কার কাছে তোকে জবাবদিহি করতে হয়? কিসের জন্য জবাবদিহি করতে হয়? নিখিলেশ এতদিন হলো বিয়ে করেছে, নিজের সম্বন্ধে কখনো কারোর কাছে কোনো গল্প করেনি, গল্প করা প্রয়োজনও মনে করেনি। প্রতিদিন ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে সে দৌড়তে দৌড়তে নয়নতারার অফিসে গেছে। নয়নতারাও তার অফিসের গেটের সামনে প্রতিদিন নিখিলেশের জন্য হাঁ করে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু এখন অন্যরকম, এখন বাড়ি যাবার তারা বিশেষ নেই আর, যখন হোক গেলেই হলো। ততক্ষণ অফিসের ফাইল কটা ক্লিয়ার করার তাগিদ যেন তার কাছে হঠাৎ বড় জরুরি হয়ে উঠেছে। জবাবদিহি কথাটা মনে লাগলো নিখিলেশের। তাকেই তো বরাবর জবাবদিহি দিতে হয়েছে নয়নতারার কাছে, প্রতিটি পয়সা খরচের পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে নয়নতারার কাছে। অথচ এখন যে নিজে অন্য একজনের জন্য অকারণে টাকা খরচ করে যাচ্ছে, তার বেলায়। বললে, চলো উঠি এবারে। সীতেশ বললে, কই, আমার কথার জবাব দিচ্ছিস না যে? নিখিলেশ বললে, জবাব আর কি দেব, তুই তো বিয়ে করলি না, বিয়ে করলে বুঝতে পারতিস। কেন, তোর বউ কি গয়না টয়না চায় বুঝি খুব? নিখিলেশ বললে, না না, গয়না টয়না মোটেই চায় না, কলকাতায় শুধু একটা বাড়ি করতে চায়, কলকাতায় নিজস্ব একটা বাড়ি করার খুব শখ নয়নতারার। বলে নিখিলেশ হঠাৎ উঠে পড়ল। বললে, না, আর খাবে না, খেলে গাড়ির লোক সব জানতে পারবে। জানতে পারলে তো বইই গেল, আমার পাড়ার লোক তো সবাই জানে আমি মদ খাই। কে মদ খায় না শুনি? সবাই তো খায়, সবাই লুকিয়ে লুকিয়ে খায় আর আমি বুক ফুলিয়ে খাই, এই যা তফাৎ। তারা তো মদ খাওয়ার চেয়েও আরো বড় বড় পাপ করছে। নিখিলেশ বললে, কি পাপ? তুই তো সব জানিস, আমাকে আর কেন জিজ্ঞেস করছিস? আমাদের অফিসে দেখছিস না কত টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে কোম্পানি? সেটা পাপ নয়? পলিটিক্যাল পার্টির ফান্ডে চাঁদা দিচ্ছে বলে তাই গভর্নমেন্টও কিছু বলছে না, আর আমরা তো শুধু নিজের গাঁটের পয়সায় মদ খাচ্ছি, এটা আর এমন কি অপরাধ? তখন বিল চুকিয়ে দিয়েছে সীতেশ। নিখিলেশ বাইরের রাস্তায় এসে দাঁড়ালো। বললে, ওসব বড় বড় কথা ভাই আমাদের আলোচনা করা শোভা পায় না। এরই মধ্যে বেঁচে থাকতে হবে, এরই মধ্যে আমাদের মরতে হবে। আমরা তো রামমোহন রায়ও নই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নই, নেহাত হরিপদ কেরানি। কষ্টে সৃষ্টে যদি কোনোদিন ধার দেনা করে কলকাতায় একটা বাড়ি করতে পারি, তাহলেই আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আয়, একটা পান খাই। পান কেন? তাহলে তো নয়নতারার গন্ধ টের পাবে না, পান খেলে মুখের সব গন্ধ ঢেকে যায়।
নিখিলেশ নৈহাটির রাস্তায় চলতে চলতে ভাবছিল সত্যি কেউ তার মুখের গন্ধ টের পাচ্ছে কিনা। না, তা পাচ্ছে না। পেলে গাড়িতেই সবাই টের পেত। গাড়িতেও অনেক চেনাশোনা লোকের সঙ্গে বাধ্য হয়ে কথাবার্তা বলতে হয়েছে। কিন্তু হঠাৎই মনোহর দত্তের কথায় যেন তার নেশা কেটে যাবার উপক্রম হলো। কেন নয়নতারা কথাটা একবার বললে না তাকে? কেন তার শখের সোনার হারটা মনোহর দত্তর দোকানে বাঁধা রাখতে গেল? নিখিলেশ টের পাবে বলে? বাড়ির সামনে গিয়ে সে দরজায় কড়া নাড়বে কিনা ভাবতে লাগলো। কড়া নাড়লেই যদি নয়নতারা দরজা খুলতে আসে, দরজা খুলে যদি তার মুখের গন্ধটা টের পায়, তখন? গলি রাস্তার ধারেই বাড়িটা। পাশের জানলাটা দিয়ে একবার উঁকি মেরে দেখলে হয়। ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। জানালার নিচেকার পাল্লা দুটো বন্ধ। ভেতরে যেখানে ভদ্রলোক শুয়ে আছে সেইখানটা দেখতে গেলে জানালার ওপর দিয়ে উঁকি মারতে হয়। নিখিলেশ এক কাণ্ড করে বসল। এক কোণ থেকে জানলার পাল্লার ওপর উঠল। তারপর আস্তে আস্তে নিঃশব্দে ভিতরে চেয়ে দেখলে তক্তপোষ্টার ওপর ভদ্রলোক শুয়ে আছে। তার জ্ঞান আছে কি নেই বোঝা যাচ্ছে না। নিথর নিষ্পন্দ মানুষটা পাশ ফিরে শুয়ে আছে, আর তার মাথার দিকে জানালার দিকে পিছন ফিরে বসে নয়নতারা এক মনে তার মাথায় আইস ব্যাগ লাগিয়ে দিয়ে বসে আছে। নিখিলেশ অনেকক্ষণ ধরে এক দৃষ্টে সেই দিকে চেয়ে দেখতে লাগল। আশ্চর্য, যে মানুষটা একদিন নয়নতারার ওপরে অত্যাচার অপমানের শেষ রাখেনি, যে মানুষটা একদিন নয়নতারার জীবনটা বিষিয়ে দিয়েছিল, যার জন্য একদিন নয়নতারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সিথির সিঁদুর হাতের নোয়া সবকিছু মুছে আবার কুমারী হয়ে উঠেছিল, সেই তাকেই কিনা এই অমানসিক সেবা। এও কি এক ভাগ্যের পরিহাস নয়? এ কেমন করে সম্ভব হলো? এই লোকটার জন্যেই তার অত স্বাদের সোনার হাটটা পর্যন্ত শ্যাকরার দোকানে বাঁধা রেখে দিতে নয়নতারার বাঁধল না। নারী চরিত্র কি এমনই বিচিত্র জিনিস? সেখানে দাঁড়িয়ে দৃশ্যটা উঁকি মেরে দেখতে দেখতে নিখিলেশের নিজের লজ্জা করতে লাগল। এ কি করছে সে? তার নিজের বাড়ি, তার নিজের স্ত্রী, তবু নিজের বাড়ির ভেতরে চেয়ে দেখবার সাহস নেই তার। এ কি কমপ্লেক্স তার? এ কি তার ব্যবহার? নিখিলেশ তাড়াতাড়ি জানালা থেকে নেমে পড়ল। তারপর পাশের উঠোনের দিকে দরজার সামনে গিয়ে দাঁড়াল। নিজের মনকে শক্ত করে নিলে সে। না, সে কিছুই অপরাধ করেনি। এমন কিছু করেনি যে যার জন্যে নিজের বাড়িতে ঢুকতে তার লজ্জা করবে। হাত বাড়িয়ে দরজায় কড়াটা নাড়তে যাবে, এমন সময় ভেতর থেকেই দরজাটা হঠাৎ খুলে গেল। দেখা গেল গিরিবালা বেরোচ্ছে। গিরিবালা, তুমি কোথায় যাচ্ছ? গিরিবালা বললে, ওষুধ ফুরিয়ে গেছে, তাই ওষুধ আনতে। তারপর কি ভেবে বললে, আপনি এখন খাবেন? আপনাকে খাবার দিয়ে যাব? নিখিলেশ বললে, না, আমি অফিস থেকে খেয়ে এসেছি, খাবো না। তুমি যাও, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। বলে ভেতরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিলে। তারপর আস্তে আস্তে কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে গেল। আর তারপর চুপি চুপি বিছানায় শুয়ে পড়ে লেপটা টেনে নিয়ে গায়ে চাপা দিয়ে দিলে। দিদিমণি, দিদিমণি। গিরিবালার গলার আওয়াজ পেয়ে নয়নতারা হাতের আইস ব্যাগটা পাশে রেখে উঠল। ঘরের দরজাটা খুলে দিয়ে বললে, কি গো, কি? হাতের ওষুধটা বাড়িয়ে দিলে গিরিবালা। ও মা, তুমি কখন ওষুধ আনতে গেলে? আমাকে তো বলে যাওনি কিছু। গিরিবালা বললে, বাবু যে বাড়ি এলো, তাই আর তোমাকে ডাকিনি। নয়নতারা অবাক হয়ে গেল। বললে, বাবু? বাবু কখন এলো? আমি তো টের পেলুম না। কখন এলো বাবু? আশ্চর্য, কিছুই টের পায়নি সে। ওষুধটা রেখে নয়নতারা তাড়াতাড়ি তার শোবার ঘরে ঢুকে দেখলে নিখিলেশ অঘরে ঘুমোচ্ছে। নয়নতারা অবাক হয়ে গেল নিখিলেশের কাণ্ড দেখে। আগে যখন দুজনে অফিস যেত তখন তো এত দেরি করে অফিস থেকে আসতো না। নয়নতারা বললে, শুনছ ওগো? তবু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নয়নতারা আবার ডাকলে, ওগো শুনছ? তারপর বাইরে এসে গিরিবালার কাছে গেল। বললে, হ্যাঁ গো গিরিবালা, বাবু কি না খেয়ে শুয়ে পড়েছে নাকি? গিরিবালা বললে, না দিদিমণি, আমি জিজ্ঞেস করেছিলুম, বাবু বললেন আজ কিছু খাবেন না,
অফিস থেকেই খেয়ে এসেছেন। কি মুশকিল, ভাতগুলো নষ্ট হলো তো। বললে, ভাতগুলোতে জল ঢেলে রেখে দিও, কাল সকালে না হয় আমি জল দেয়া ভাত খাবো। বলে আর দাঁড়ালো না সেখানে। তখন আর দাঁড়াবার সময়ও ছিল না তার। ওদিকে ও ঘরে মানুষটা আচ্ছন্ন হয়ে পড়ে আছে, মাথায় আইস ব্যাগ দিতে দিতে উঠে এসেছে। আবার রোগীর কাছে এসে বসল সে। এ কদিন যে কি বিপদের মধ্যে দিয়ে কাটছে তার ঠিক নেই। মানুষটার সমস্ত শরীর এই 2 মাসের মধ্যেই হাড় হয়ে গিয়েছে। দিদিমণি। নয়নতারা দরজার দিকে চেয়ে দেখলে গিরিবালা দাঁড়িয়ে। খাবে না? ঘড়ির দিকে চাইতেই খেয়াল হলো রাত 10টা বেজে গেছে। কখন যে রাত 10টা বেজে গেল বুঝতেও পারেনি সে। বললে, তুমি তাহলে এসে এর মাথায় আইস ব্যাগটা একটু ধরো তো, আমি তাড়াতাড়ি যা হোক কিছু মুখে দিয়ে আসি। গিরিবালা এসে আইস ব্যাগটা ধরতেই নয়নতারা রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু খেতে বসেও নয়নতারা মনটাকে কিছুতেই ওই রোগীর ঘর থেকে বিচ্ছিন্ন করতে পারলে না। গিরিবালার হাতে মানুষটাকে ছেড়ে দিয়েও যেন শান্তি নেই তার। আর কতদিন এমন করে চলবে কে জানে। যে লোকটা এত অহংকার করে তার ঘর ছেড়ে চলে গিয়েছিল, সে যে আবার এমন করে সেই তারই আশ্রয়ে এসে তারই কাছ থেকে সেবা পাবে, এও বুঝি তার কপালে লেখা ছিল। অনেক দিন রাত্রে মানুষটা তার দিকে চেয়ে চেয়ে কি যেন বলতে চাইত, অথচ সে কল্পনাও করতে পারত না যে যার দিকে সে চেয়ে আছে সে নয়নতারা। নয়নতারাকে চিনতে পারলে সে কি করত কে জানে। ডাক্তারবাবুকে একদিন জিজ্ঞেস করেছিল নয়নতারা, আপনি কিরকম বুঝছেন ডাক্তারবাবু, উনি সেরে উঠবেন তো? ডাক্তারবাবু বলেছিল, আগের থেকে তো এখন ইমপ্রুভ করেছে, ওষুধগুলো ঠিক ঠিক খাইয়ে যাবেন, তাহলে নিশ্চয়ই ফল পাবেন। নয়নতারা জিজ্ঞেস করেছিল, কিন্তু এখনো লোক চিনতে পারেন না কেন? ডাক্তারবাবু বলেছিল, লোক চিনতে একটু সময় লাগবে, অত হাই ফিভার থাকলে ব্রেনের ওপরেও তো তার অ্যাকশন হয়। আজকাল এই রকম রোগী অনেকগুলো পাচ্ছি, এই নতুন ধরনের টাইফয়েড আজকাল খুব হচ্ছে। নয়নতারা বলেছিল, অনেকে বলেছিল হাসপাতালে পাঠাতে, আমি কিন্তু আপনার ভরসাতেই রেখেছি, কিছু বিপদ হবে না তো? ডাক্তারবাবু বলেছিল, এতদিন যখন হাসপাতালে পাঠাননি তখন আর পাঠাবার দরকার নেই, ক্রাইসিসটা কেটে গেছে। দেখবেন ডাক্তারবাবু, আমার যেন মুখ রক্ষা হয়, নইলে বড় বিপদে পড়ব। ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিল, ইনি আপনার কে হন? নয়নতারা বলেছিল, আমার খুব বিশেষ আত্মীয়, শ্বশুরবাড়ির লোক। এর স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই? বিয়ে হয়েছে এর? নয়নতারা বলেছিল, হ্যাঁ। তাই এর স্ত্রীকে খবর পাঠিয়েছেন? তারা কেউ এলে তো তবু আপনার কষ্টটা একটু কমতো। আপনি কতদিন একলা রাত জাগবেন এমন করে? মাসের পর মাস এমন করে রাত জাগলে শেষকালে তো আপনিও ভেঙে পড়বেন। এরপর যদি আপনি নিজে ভেঙে পড়েন তো তখন সবকিছু যে অচল হয়ে যাবে। তাছাড়া মিস্টার ব্যানার্জিকে একটু সাহায্য করতে বলেন না কেন? তিনিও তো মাঝে মাঝে এক একদিন রাত জাগলে পারেন। তিনি তো সারাদিন অফিস করেন, সেই ভোরবেলা বেরিয়ে যান আর রাত্রির হয় ফিরতে, তাঁকেই বা বলি কি করে? তাহলে আপনার একটা নার্সের ব্যবস্থা করা উচিত। অবশ্য তাতে খুবই খরচ পড়বে। আর একজন নার্সের দ্বারা তো হবে না, 2 জন নার্স দরকার, পালা করে ডিউটি করবে। নয়নতারা বলেছিল, এতদিনই যখন নার্স না রেখে সবকিছু করতে পারলুম, এখন আর কটা দিনের জন্য কেনই বা বাইরের লোক রাখা? আর তাছাড়া আমি যেরকম করে দেখাশোনা করব সেই রকম করে কি আর মাইনে করা নার্সরা করবে? তা ঠিক, তবে আপনি যা করছেন তার নিজের স্ত্রী তো দূরের কথা, কারণ নিজের মাও তেমন করে করতে পারত না। কথাটা শুনে নয়নতারার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বলেছিল, অমন করে বলবেন না, শুধু বলুন ওর যে কষ্টটা হচ্ছে তা যেন তাড়াতাড়ি লাঘব হয়। আমি ওর কষ্ট আর দেখতে পারছি না। ডাক্তারবাবু বলেছিল, ওর যা হবার তা তো হচ্ছেই, কিন্তু তার জন্য আপনার কষ্টটা কি কিছু কম হচ্ছে? এর উত্তরে নয়নতারা কিছুই বলেনি, আর বলবারও ছিল না কিছু। মানুষটা রোগ থেকে সেরে উঠে যত তাড়াতাড়ি চলে যায় সেই প্রার্থনাই সে কেবল করত ভগবানের কাছে।
মানুষটা চলে গেলেই সে আবার আগেকার মতো নিয়ম করে অফিসে যেতে পারবে, আবার নিখিলেশেরও দেখাশোনা করতে পারবে নিয়ম করে। অফিসে যাওয়ার আগে যখন নিখিলেশ খেতে বসত, তখন মাঝে মাঝে নয়নতারা কাছে এসে দাঁড়াতো, বলতো, এ কি, তুমি কিছু খেলে না যে? নিখিলেশ বলতো, আমার কথা তোমায় ভাবতে হবে না। নয়নতারা বলতো, বারে, ভাবতে হবে না মানে? আমি ভাববো না তো কে ভাববে? তোমার তো ট্রেনের দেরি আছে এখনো, আর দুটো ভাত নাও। কিন্তু নিখিলেশ তার আগেই জায়গা ছেড়ে উঠে পড়ত। নয়নতারা বলতো, এরকম করে খেলে তোমার শরীর কি করে টিকবে বলো তো? না, আমার খিদে নেই বলে কারো কথা না শুনে সোজা অফিসে চলে যেত। এরকম প্রায়ই হতো। তখন অন্তত আর এরকম হবে না। সংসারের কত কাজ পড়ে আছে, কোনো দিক দেখতে পাচ্ছে না নয়নতারা। বিছানার চাদর ছিঁড়ে গেছে, ঘরের দেয়ালের সিলিংয়ে ঝুল জমেছে, কোনো দিকে দেখবার সময় পাচ্ছে না সে। এবার মানুষটা ভালো হয়ে গেলে সে আবার সমস্ত দেখতে পারবে। আবার নিখিলেশের অফিসে যাবার পর সে নিজেও অফিসে যাবে, আবার ফেরার সময় একসঙ্গে এক গাড়িতে অফিস থেকে ফিরবে। দিদিমণি, নতুন বাবু কেমন করছে? গিরিবালার কথায় খেতে খেতে নয়নতারা খাবার ফেলে দিয়ে উঠল। বললে, কিরকম করছেন? গিরিবালা বললে, খুব কষ্ট হচ্ছে বোধ হলো, কেমন যেন ছটফট করছেন। নয়নতারা বললে, তুমি খেয়ে নাও, আমি যাচ্ছি। বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে সোজা রোগীর ঘরে গিয়ে নয়নতারা দেখলে সদানন্দর মাথাটা বালিশের ওপর একবার এদিক একবার ওদিক করছে। এমন তো হয় না। নয়নতারার মনে হলো যেন খুব যন্ত্রণা হচ্ছে তার, যেন যন্ত্রণা সহ্য করতে পারছে না। সমস্ত শরীরটা যেন যন্ত্রণায় ফুলে ফুলে উঠছে। নয়নতারা সদানন্দর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে তোমার বলো আমাকে, ডাক্তারবাবুকে একবার ডাকবো? রাত বোধহয় তখন 2টো। নিখিলেশ অঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ একটা ডাকাডাকিতে তার ঘুম ভেঙে গেছে। নিখিলেশ চোখ মেলে দেখলে সামনে নয়নতারা। নয়নতারা তাকে ঠেলতে ঠেলতে বললে, ওগো, আমার খুব ভয় করছে, তোমাকে একটা কাজ করতে হবে। নিখিলেশের ঘুমের জড়তা তখনও কাটেনি। লেপটা সরিয়ে কোনো রকমে উঠে বসল, কিন্তু তার চোখে মুখে তখনও তন্দ্রার ঘোর। নয়নতারা বললে, ওগো, একটু ওঠো না। নিখিলেশ উঠল, বললে, কি করতে হবে? নয়নতারা বললে, ও ঘরে ও কেমন করছে। নিখিলেশের চোখে যেটুকু জড়তা ছিল তাও কেটে গেল। বললে, তা আমি কি করব? নয়নতারা বললে, ডাক্তারবাবুকে একবার ডেকে নিয়ে আসতে হবে। ও যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তারবাবুকে একবার না ডেকে পাঠালে আমি স্থির থাকতে পারছি না, আমার বড় ভয় করছে। নিখিলেশ বললে, তাই ঠান্ডার মধ্যে কি ডাক্তারবাবু আসবেন? আর এই এত রাত্রিরে? কাল সকালে গেলে হয় না? নয়নতারা বললে, কিন্তু আমি যে ভালো বুঝছি না গো, রাতটা যদি না কাটে। ডাক্তারবাবু আমাকে বলে গেছেন যত রাত্রি হোক তাকে ডাকলে তিনি আসবেন। নিখিলেশ বললে, কিন্তু আমি কি করে যাই? তা তুমি না গেলে কে যাবে? বাড়িতে তুমি ছাড়া আর কে আছে? গিরিবালা মেয়ে মানুষ, এই রাত্রিরে কি তাকে বাইরে পাঠানো ভালো? আর একা আমি আছি, তা তুমি যদি বলো তো আমিই যাই। নিখিলেশ বিরক্ত হয়ে গেল। একে সন্ধেবেলা শীতেশের সঙ্গে হোটেলে গিয়ে ওইটে খেয়েছে, তার ওপর শীতের ঠান্ডা, আর তারই ওপর অসময় ঘুম ভাঙানো। বললে, এই জন্যই তো তোমাকে বলেছিলুম ওকে হাসপাতালে পাঠাতে। নয়নতারা রাগ করলে না নিখিলেশের কথা শুনে। বললে, দেখো, এখন সে কথা তুলে লাভ নেই। আমি হয়তো ভুলই করেছি, কিন্তু তুমি কি চাও আমার ভুলের জন্য একটা মানুষ মারা যাক? কথাটা বলতে গিয়ে নয়নতারা নিখিলেশের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ যেন ধাক্কা খেয়ে পিছনে সরে এলো। কি যেন একটা সন্দেহ হলো তার। বললে, তুমি মদ খেয়েছ? নিখিলেশ কি বলবে বুঝতে পারলে না। নয়নতারার সন্দেহ তখন কেটে গেছে। বললে, সে কি, তুমি মদ খেলে কি বলে? তুমি তো আগে মদ খেতে না। সত্যি বলো না, তুমি মদ খেয়েছ?
সত্যি? নিখিলেশের মুখে তখন আর কোনো জবাব নেই। তার অপরাধ ধরা পড়ে গেছে জেনে সে নতুন কিছু কৈফিয়ত খোঁজবার চেষ্টা করেও হতাশ হয়ে যেন হতবাক হয়ে গেছে। নয়নতারা বললে, এদিকে আমি ভাবছি বুঝি অফিসের কাজের চাপে দেরি করে বাড়ি ফিরছ, তা আমি সঙ্গে থাকি না বলে তুমি এই রকম করে মদ খাবে? তুমি কি রোজই মদ খেয়ে বাড়ি ফেরো নাকি? আমি তো কিছুই জানতে পারিনি। রোজই মদ খাও তুমি? নিখিলেশের বিবেকে যেন কোথায় বাঁধল। বললে, না, আজকেই শুধু খেয়েছি। কখনো হতে পারে না। নিশ্চয়ই তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে রোজ যাও, নইলে বাড়ি আসতে তোমার এত দেরি কেন হয়? নিখিলেশ বললে, না, সত্যি রোজ খাই না। তাহলে আজই বা খেলে কেন? যে জিনিস খাও না তা হঠাৎ আজই বা খেতে গেলে কেন? নিখিলেশ বললে, শীতেশ খুব করে ধরলে তাই, ওই পয়সা খরচ করে খাওয়ালে। তা শীতেশবাবু ধরলে আর তুমিও তাই খেলে? পয়সা খরচ নাই বা হলো, কিন্তু তুমি কোন আক্কেলে ওই ছাইপাশ খেলে তাই আমি জিজ্ঞেস করছি। তুমি ছেলে মানুষ নাকি যে তোমাকে ধরলে আর তুমিও খেলে? তোমার নিশ্চয়ই খেতে ইচ্ছে করেছিল। নিখিলেশ আমতা আমতা করতে লাগলো। বললে, আজ খেয়েছি বলে কি আমি রোজই খাবো? একদিন খেলে কি এমন দোষ হয়? মানুষ যখন নেশা করে তখন প্রথম প্রথম ওই একদিনই খায়। ওই একদিন করতে করতেই শেষকালে তার নেশা হয়ে যায়, তা জানো না? তারপর যেন কথা বলতে বলতে হঠাৎ পাশের ঘরের রোগীর কথাটা মনে পড়ল। বললে, আমি অফিস যাচ্ছি না বলে তুমি মনে করেছো তোমার যা ইচ্ছে তাই করবে? এদিকে বাড়িতে এই বিপদ, আর ওদিকে তুমিও হয়েছ তেমনি। আমি একলা কোন দিক সামলাই বলো তো? নিখিলেশ বললে, আমি তো তখনই বলেছিলুম ওকে হাসপাতালে পাঠাতে। নয়নতারা বললে, তুমি আর কথা বলো না। কথা বলতে লজ্জা করে না তোমার? বিপদের সময় কোথায় তুমি আমাকে একটু সাহায্য করবে, তা নয় কোত্থেকে কার কথায় মদ গিলে এলে। অফিস থেকে সোজা বন্ধুদের সঙ্গে গল্প না করে বাড়িতে আসতে পারো না? দেখো তো, আমি এই দিন রাত রোগী নিয়ে পড়ে আছি, কতকাল ঘুমোতে পর্যন্ত পাইনি। ডাক্তারবাবু তো সেই কথাই বলছিলেন এরকম করে মাসের পর মাস না ঘুমিয়ে কাটালে আমারও কোনোদিন সিরিয়াস অসুখ হয়ে যাবে। নিখিলেশ বললে, তা আমি কি করতে পারি বলো? নয়নতারা বললে, তুমি তো আমাকে একটু সাহায্য করলেও পারো। আমি তোমাকে সাহায্য করব? তা করলে ক্ষতিটা কি? গিরিবালা বুড়ো মানুষ, একলা ও কি এত দিক সামলাতে পারে? আমারও শরীর বইছে না, কোন দিন আমিও হয়তো বিছানায় শুয়ে পড়ব। তখন যে কি হবে ভগবান জানে। তুমি তো বেশ নেশা করে আরামে ঘুমোচ্ছ, আর আমার কথাটা একবার ভাবো দেখিন। নিখিলেশ বললে, আমি ওসব কথার জবাব দিতে চাই না। এখন কি করতে হবে তাই বলো। ডাক্তারবাবুকে গিয়ে এখনই একবার ডেকে নিয়ে আসতে হবে। বলবে রোগীর অবস্থা খুব খারাপ। এখন কটা বেজেছে? 2টো। নিখিলেশ বললে, কাল ভোরবেলা গেলে হয় না? ভোরবেলা হলে তো আর তোমাকে বলতে আসতুম না। তখন তো গিরিবালাও যেতে পারত, পারলে আমিও যেতুম। কিন্তু এই মাঝ রাত্রিরে কি করে যাই বলো? তোমার এতটুকু আক্কেল নেই। ডাক্তারবাবুই বা কি ভাববেন বলো তো? ভাববেন বাড়িতে পুরুষ মানুষ থাকতে মিস্টার ব্যানার্জি কিনা তার বউকে এত রাত্রিরে বাইরে পাঠিয়ে দিয়েছে। নিখিলেশ রেগে গেল। বললে, কিন্তু কে তোমাকে সাধ করে এই ঝঞ্ঝাট মাথায় তুলে নিতে বলেছিল বলো তো? আমরা তো বেশ সুখে শান্তিতে ছিলুম, কোনো অশান্তি ছিল না আমাদের। তুমিই তো এই ঝঞ্ঝাট বাঁধালে। নয়নতারা বললে, এখন আর সে পুরনো কাসন্দি ঘাঁটবার সময় নেই। তুমি তাড়াতাড়ি একটা সোয়েটার গায়ে দিয়ে নাও, শেষকালে আবার ঠান্ডা লাগিয়ে সর্দি বাঁধিয়ে বসবে। যাও। নিখিলেশের তখন আর আপত্তি করবার সময় ছিল না। আলনা থেকে সোয়েটারটা নিয়ে গায়ে গলিয়ে নিলে, তারপর আলোয়ানটা জড়িয়ে বাইরে রাস্তায় বেরিয়ে পড়ল। পেছনে নয়নতারা দরজায় খিল দিয়ে আবার রোগীর মাথায় আইস ব্যাগ দিতে বসল। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরের পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।